সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমায় পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। সাধনায় মিশিয়া যায় মঙ্গল বন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ, তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়া ছাগলে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। তোমার অরূপ মূর্তিখানি ফাল্গুনের আলোতে বসাইয়া, অরূপ মূর্তিখানি বাঁশরি বাজাই ললিত বসন্তে, সুদূর দিগন্তে বাঁশরি বাজাই ললিত বসন্তে, সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তব তরি, সোনার আভায় কাঁপে তব তরি, গানেরও গানেরও সে উন্মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। নমস্কার। প্রতি বৃহস্পতিবারের ন্যায় আজও আমি এসে গেছি আপনাদের সঙ্গে সংহতি সাহিত্য পরিবারের লাইভ অনুষ্ঠানে। আমাদের আজকে আমরা কবিতা দিয়ে আমাদের শ্রদ্ধাঞ্জলি আমরা শুরু করব। আজকের বিষয় ছিল যে শ্রদ্ধাঞ্জলি। আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা শব্দের খেলা খেলি, শব্দ অন্বেষণ করি, কিন্তু আজকে ৪৯তম পর্বে এসে আমাদের প্রথম কর্তব্য বলে আমি মনে করেছি যে আমাদের সংহতি সাহিত্য পরিবারে খালি নয়, সকল সাহিত্য অঙ্গনে সকলের উচিত আমরা আমাদের সকল কবি সাহিত্যিক যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের শ্রদ্ধা জ্ঞাপন করা। তো আমরা যারা সাহিত্য করি কাব্যিক ছন্দেই আমরা তাদের শ্রদ্ধাঞ্জলি অর্থাৎ গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো আমরা শুরু করব আমাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। পড়ি যখন তাহাদের কবিতা
অশ্রুসিক্ত হয় নয়ন, অমলিন থাকে ছন্দের বাসর হয় না কেন শয়ন। কবিতার মধ্যেই মগ্ন অহর্নিশ আমাদের হৃদয়খানি, তাহাদেরই দি শ্রদ্ধাঞ্জলি, অমরত্ব পাক তাহাদের বাণী। বাঙালির হৃদয়ে থাকুক তাহাদের কবিতার পাতা, শব্দের ঝংকারে ভরিয়েছিলে যেদিন সাদা খাতা। আজও খোঁজে ছোট্ট পড়ুয়া শিশুতোষ ছড়ার বই। প্রাণের প্রিয় কবি, তোমাদের কবিতার মাঝেই রই। কোন অভিমানে ভুলে যাই জানাতে শ্রদ্ধাঞ্জলি, শরতে ফুটেছে ফুল তাহাদের জন্য শেফালি। কবি, কালি কলম দিয়েই না হয় তোমাকেই অঞ্জলি, তোমাদের অহর্নিশ দি কবি প্রেমের পুষ্পাঞ্জলি। কেন আসে না ফিরে যাওয়ার দিন স্মৃতির স্মরণে, দিকপাল কবি থাকো, তোমরাই থাকো আমার স্মরণে বরণে। কোন অভিমানে আছো কবি আজও দূর গগনে, তোমাদের কবিতা অহর্নিশ থাকে আমাদের মনে। কবি জয়া গোস্বামীর এই বিশেষ কবিতাটি পাঠ করে আজকের কবি স্মরণ শুরু করলাম। জয়া গোস্বামী দিদিভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটি লেখার মধ্যে দিয়ে তিনি যে কবি স্মরণ করেছেন সেটা প্রশংসার সর্বদা দাবি রাখে। আমি একটুখানি দেখে নিই আমাদের লাইভে, সংহতি সাহিত্য পরিবারের এই লাইভে কারা কারা আছেন আমি একটুখানি দেখে নিই। দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরজে অনির্বাণ আছেন, আলতাফ হোসেন দাদাভাই আছেন, বিজয়া মিশ্র আছেন, অঞ্জনা দেবনাথ আছেন, তারক শাহ আছেন, ত্রিগুণারঞ্জন বারিক দাদাভাই আছেন এবং মোহাম্মদ বাকি বিল্লাহ আছেন। এবং আমাদের দেখি কমেন্ট কারা কারা করেছেন এখানে, এই কমেন্ট গুলো আমি একবার পড়ে নিই। অঞ্জনা দেবনাথ লিখেছেন শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা দিদি ভাই। প্রতিদিনের মতো আরজে অনির্বাণ অর্থাৎ আমাদের ছোট্ট খুদে সদস্য আনিশা ও প্রতিদিনের মতো আমাদের এই অনুষ্ঠানকে সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য যে বার্তাটি দেয়, সবার কাছে পৌঁছে দেওয়া, সে বার্তাটি দিয়েছে, তাকে জানাই অভিনন্দন। খুব আদরের একটি ভালোবাসা পাঠিয়েছে আরজে অনির্বাণ। তারকনাথ শাহ দিয়েছেন আজ অনেকটা সুস্থ দেখে ভালো লাগছে বিন্দাস বাবুকে। হ্যাঁ দাদা, একটু সুস্থতার মধ্যে একটু ফিরতে পেরেছি। অন্তরা রায়চৌধুরী এসছে, ছোট্ট বোন, শুভ সন্ধ্যা লিখেছে, শুভ সন্ধ্যা অন্তরা, ভালো থেকো। আরজে অনির্বাণ লিখেছে শুভ সন্ধ্যা। জয়া গোস্বামী দিদিভাই লিখেছেন শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাই কবি। কবি আপনাকেও শুভ সন্ধ্যার শুভেচ্ছা। আপনার অনুমতি ছাড়া আপনার এই কবিতাটি আমি পাঠ করে আজকের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শুরু করলাম। আজকের সন্ধ্যাটি আপনার কবিতা দিয়েই শুরু হলো। পিকা মন্ডল দিদিভাই এসছেন, উনি লিখেছেন শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা দিদিভাই। জয়া গোস্বামী একটি ফুলের সূর্যমুখী ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। মোহাম্মদ বাকি বিল্লাহ উনি লিখেছেন এক্সিলেন্ট। ত্রিগুণারঞ্জন বারিক দাদাভাই লিখেছেন শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। মোহাম্মদ বাকি বিল্লাহ লিখেছেন আই এম ফ্রম কাটলিপাড়া। আচ্ছা, কাটলিপাড়া, কাটলিপাড়া থেকে বহু দূর থেকে। এটা কোন জায়গায়? কাটলিপাড়াটা না, কোটালিপাড়া, কোটালিপাড়া, কোটালিপাড়া এটা কোন জায়গায়, মানে কোন রাজ্যে বা কোন দেশে, এটা যদি একটু ইয়ে করেন জানান তাহলে খুব ভালো হয়। মোহাম্মদ বাকি বিল্লাহ লিখেছেন গুড নাইট। আচ্ছা, গুড নাইট না, কিন্তু এটা শুভ সন্ধ্যার সময়, সন্ধ্যা এখনো সন্ধ্যা উত্তীর্ণ হয়নি। আমরা এই কথা বলবো আজকে সনদপ্রাপ্ত কবিতা তো অবশ্যই আছে।
মৌসুমী সাহা এসছেন, শুভ সন্ধ্যার শুভেচ্ছা শ্রদ্ধেয়। শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই মৌসুমী দিদিভাইকে, শুভ সন্ধ্যা তাকেও জানাই, এবং যারা সকলে আছেন এখানে। আমি অনেককে হয়তো দেখতে পাচ্ছি না, নেটের প্রবলেমের জন্য কারা এসছেন কারা উপস্থিত আছেন আমি দেখতে পাচ্ছি না। তবে যারা প্রত্যেকেই আছেন প্রত্যেককে সংহতি সাহিত্য পরিবারের তরফ থেকে আবারও জানাই শুভ সন্ধ্যা। আজকের অনুষ্ঠান এইভাবে শুরু করি। আকাশবাণী কলকাতা, খবর পড়ছি ছন্দা সেন। আকর্ষণীয় কণ্ঠ, শব্দ, মানে কি বলবো, শব্দ প্রক্ষেপণ কৌশল আর বাচন ভঙ্গি এমনই ছিল। শ্রোতাগণের রীতিমতো একনিষ্ঠ মনোনিবেশ করেই শ্রবণ করতে হতো তার কণ্ঠের খবর পাঠ। খবরের চেয়ে খবর পাঠের কণ্ঠস্বর ছিল বড়ই আকর্ষণীয়। ৮এর দশকের সন্ধ্যাগুলোর যারা খবর পড়ার ধরন দূরদর্শনকে আটপৌড়ে পানা দিয়েছিলেন তিনি ছন্দা সেন। তার সেই পড়ার ছন্দ আজ মনে হয়েছিল যেন এক যুগের ছন্দ। তার স্বর ছিল এক বিশেষ রুচির স্বর, যেখানে আলাদাভাবে রবীন্দ্রিক এবং সাংস্কৃতিক উত্তরাধিকার অদৃশ্য ছোঁয়া লেগে থাকত সর্বদা। নানান উত্থান পতন এর খবরকেও যে বোধ দিয়ে পড়া যায়, তার গাঢ় অথচ সহজ শান্ত পারিবারিক স্বরে সেটা বোধহয় বোঝা যেত সন্ধ্যাদির গলায়, গৃহকোণের অনাটকীয় নিবিড়তায়। চলে গেলেন বিশিষ্ট সংবাদ পাঠিকা ছন্দা সেন। তার প্রয়াণে একটা যুগের পরিসমাপ্তি ঘটল। তিনি আকাশবাণী এবং কলকাতা দূরদর্শনের সঙ্গে বেশ কিছুদিন যুক্ত ছিলেন। পরে চলে যান বিবিসি চ্যানেলে। উনি চলে গিয়ে নীরবে মনে করিয়ে দিয়ে গেলেন এই সব স্মৃতি বিজড়িত কথাগুলি। মাননীয়া স্বর্গীয়া ছন্দা সেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গতকাল বুধবার রাতে 2টো নাগাদ SSKM হসপিটালে নিয়ে যাওয়া হলেও সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি 1974 সালে আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ পাঠক হিসেবে কাজে যোগ দেন। 1975 থেকে কলকাতা দূরদর্শনে নিয়মিত সংবাদ পাঠ করতেন। 2006-তে অবসর গ্রহণ করেছিলেন তিনি। রেখে গেলেন স্বামী, কন্যা ও আমাদের মতো অসংখ্য গুণমুগ্ধকে। আজ বৃহস্পতিবার কেওড়াতলা মহাশ্মশানে ছন্দা সেনের কিছুক্ষণ আগেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তার আগে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার পার্থিব দেহ নিয়ে যাওয়া হয়েছিল গল্ফ গ্রিন কলকাতা দূরদর্শন কেন্দ্রে ও গোষ্ঠপাল সরণিতে আকাশবাণী ভবনে। সাহিত্যের আঙিনায় বাচিক শিল্পী হিসেবে ছন্দা সেন এক ও অনন্য নাম। তার এই অকাল মৃত্যুতে সংহতি সাহিত্য পরিবার গভীর সমবেদনা জানায়। ছন্দা সেনের বিদেহী আত্মার শান্তি কামনা করে গভীর শ্রদ্ধাঞ্জলিতে আজকের এই সন্ধ্যা তার নামে উৎসর্গিত হোক, এই বলে বলি ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমরা এবার দেখে নেব আর কে আছেন এই মুহূর্তে। শুভজিৎ সাউ, শালবনী থেকে শুভজিৎ সাউ আছেন। ও লিখেছে, ছোট্ট ভাই আমার লিখেছে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। দিলীপ কর্মকার দাদা ভাই আছেন, উনি লিখেছেন শুভ সন্ধ্যা দাদা। শুভ সন্ধ্যা দাদা ভাই আমাকে লিখেছেন।
দাদাভাই, এইভাবে দাদাভাই বলে লজ্জা দেবেন না, আপনি আমার থেকে বয়সে অনেক বড়, সুতরাং আমি আপনার ছোট ভাই। আপনাকে জানাই শুভ সন্ধ্যা। মৌসুমী সাহা লিখেছেন, অসাধারণ বাচনভঙ্গির অধিকারী ছিলেন ছন্দা সেন। সত্যি তাই, তার কাছ থেকে অনেক কিছু, যারা আমরা লাইভ করি, যারা আমরা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে যারা আমরা লাইভ করি বিভিন্ন লিটিল ম্যাগাজিনের তরফ থেকে, ওনার কাছ থেকে আমরা বোধহয় অনেক কিছু শিখতে পেরেছি। অনাটকীয় ভাবে শান্ত স্নিগ্ধ গলায় কিভাবে শব্দের পরিবেশন করা যায়। বাকি বিল্লাহ লিখেছেন, গোপালগঞ্জ কোটালীপাড়া থেকে মোহাম্মদ বাকি বিল্লাহ, ঢাকা, বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই বাকি বিল্লাহ ভাই, দাদা ভাইকে, যিনি সুদূর বাংলাদেশ থেকে দেখছেন আমাদের এই অনুষ্ঠান। আপনি সঙ্গে থাকুন, পাশে থাকুন, সংহতির সাথে থাকবেন। মৌসুমী সাহা লিখেছেন, ওনার আত্মার চিরশান্তি কামনা করি। একদম, আমরা সংহতি সাহিত্য পরিবার সকলেই ছন্দা সেনের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। প্রীতি সর্দার এসছেন, শুভ সন্ধ্যা দাদা ভাই, অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। ভালোবাসা অভিনন্দন তোমাকেও জানাই প্রীতি বোনটি আমার। আলতাফ হোসেন লিখেছেন, শুভ সন্ধ্যা দাদা ভাই, শুভ সন্ধ্যা দাদা, সঙ্গে থাকুন, আমি এক্ষুনি আসছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। অঞ্জনা পাল লিখেছেন, শুভ সন্ধ্যা দাদা ভাই, শুভ সন্ধ্যা। অঞ্জনা পাল। জয়া গোস্বামী লিখেছেন, আমি আপ্লুত কবি, আমার কবিতা আপনি কণ্ঠে ধারণ করলেন, আমি আপনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। প্রিয় কবি, আপনি ভালো থাকুন। দেখুন, আপ্লুত বিষয়টা অবশ্যই থাকে যখন কারোর কবিতা অন্যের কণ্ঠে ধারিত হয়, কিন্তু কবি জয়া গোস্বামীকে বলি, আমি বাচিক শিল্পী নই, আমি খালি পাঠ করি, আমি পাঠ করার চেষ্টা করি, আমার কণ্ঠ সেইভাবে সুমধুরও নয়। আমি চেষ্টা করি কবিতাকে যতটুকু পারি পরিবেশন করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আপনার এই কবিতাটা যখন আমি পড়েছিলাম, আমার মনে হয়েছিল যে আমরা যারা কবিদের, সাহিত্যিকদের, স্রষ্টাদের, বাংলা ভাষার স্রষ্টাদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব, এই কবিতাটার মধ্যে যেন এমন একটা শব্দ চয়ন আছে, এমন একটা তার ভাব আছে, মনে হচ্ছে সব কবি সাহিত্যিকদের জন্য একসাথে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। সুতরাং আমি একার বা কোনো ব্যক্তি বিশেষ কোনো কবির জন্য নয়, আজকের এই সন্ধ্যাটা কবি, সাহিত্যিক, বাচিক শিল্পী সকলকেই শ্রদ্ধা জানাবো 49 সংহতি সাহিত্য পরিবারের 49তম লাইভ অনুষ্ঠানে। দেখতে দেখতে 49টি দিন, অর্থাৎ 49টি সপ্তাহ আমরা কিন্তু অতিক্রম করে এসেছি। প্রীতি সর্দার লিখেছেন, আমার এক অপূর্ব উজ্জ্বল নক্ষত্রকে হারালাম। একদম তাই প্রীতি দিদি ভাই, সত্যি তাই, আমরা উজ্জ্বল নক্ষত্রকে হারালাম। এখনো সেই মনে পড়ে সন্ধ্যেবেলায় রেডিও খুললে বা টিভি খুললে সেই শব্দটি, যে খবর পড়ছি ছন্দা সেন। আজ বিশেষ বিশেষ খবর হলো এইভাবে যে উনি পড়তেন, এই শব্দটা যেন এখনো আমার কানে বাজে। আলতাফ হোসেন লিখেছেন, প্রয়াত ছন্দা সেনের বিদেহী আত্মার শান্তি কামনা করি। প্রীতি সর্দার লিখেছেন, ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি। এবং দিলীপ কর্মকার লিখেছেন, শুভ সন্ধ্যা। দিলীপ কুমার বিশ্বাস দাদাভাই এসছেন, উনি লিখেছেন শুভ সন্ধ্যা। এবারে আমরা এতক্ষণ একজন বিশিষ্ট বাচিক শিল্পীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। এবার চলে যাই আমাদের সংহতি সাহিত্য পরিবারের আসল যে কাজ, যার জন্য প্রতি বৃহস্পতিবার আপনারা অধীর আগ্রহে বসে থাকেন আমার কণ্ঠে আপনাদের কবিতা পাঠ শোনার জন্য। আমি সেখানেই চলে যাই। আমি প্রথমেই পড়ব শেখ আলতাফ হোসেন মহাশয়ের কবিতাটি। কবিতাটির নাম, শিরোনাম দূষিত বাতাস। বোধহয় আলতাফ সাহেব বোধহয় এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে আছেন। দাদাকে বলবো, খালি আপনার কবিতা নয়, অনেক কবিতা আছে, আপনি সঙ্গে থাকবেন, পুরোটাই চেষ্টা করবেন সঙ্গে থাকার। শিরোনাম দূষিত বাতাস। দূষিত বাতাসে মানবতার প্রসাদগুলো জরাজীর্ণ, কফিনবন্দি বিবেক পচে গলে উচ্ছিষ্ট ভোগী কীটের উদর তৃপ্তি হচ্ছে।
সমাজের অতি মজ্জায় ঘটছে বিষ বাষ্পের অনুপ্রবেশ। সমাজ বিরোধীদের দৌরাত্ম্য এটাই বেশি, জ্ঞানীরা নিশ্চুপ গৃহবন্দী। হায়রে সভ্য সমাজ, আর কত দেখবে মধ্যযুগীয় বর্বরতা। নরপিশাচ বা ওত পেতে বসে আছে চারিদিকে, সুযোগ পেলেই সব যুগের বর্বরতাকে ছাপিয়ে থাবা বসাচ্ছে। পাশবিকতার সব সীমা ছাড়িয়ে দিয়ে যাচ্ছে ধ্বংসের গহ্বরে। অত্যাচারী শাসক নমরুদ, ফেরাউন, হিরণ্যকশিপুর, কংসের যুগেও দুষ্কৃতরা ছিল রাষ্ট্রশক্তির মদতপুষ্ট। সময়ের বিচারে ধ্বংস হয়েছে তারা। এই দুরারোগ্য সামাজিক ব্যাধির চিকিৎসক একমাত্র শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজ। আলতাফ হোসেন দাদাভাইয়ের এই অসম্ভব সুন্দর একটি বার্তা এবং ঐতিহাসিক যে বার্তাগুলো এখানে উনি তুলে ধরেছেন, আমার ভীষণভাবে আমাকে আকৃষ্ট করেছে। হয়তো ভাবের দিক দিয়ে আমি সেইভাবে পাঠ করতে পারলাম না, কারণ আমি খুব একটা সময় পাইনি, পড়ে ওঠার সময় পাইনি। আমি জাস্ট 10 মিনিট আগে আমি বাড়িতে ঢুকেছি, মানে আমাদের এই সংহতি সাহিত্য পরিবারের অফিস ঘরে আসার সুযোগ পেয়েছি। 10 মিনিটে এতগুলো কবিতা পড়ে ওঠার সময় হয় না, কিন্তু তবুও আমি চেষ্টা করছি যে আপনাদের কবিতাগুলোকে সুন্দর এবং সাবলীল করে পড়ে তোলার জন্য। পরের কবিতাটি আমি পড়ব সুদূর ইংল্যান্ড থেকে। আমাদের সংহতি সাহিত্য পরিবারের ৭৭তম পর্বে কবিতা পাঠিয়েছিলেন কবি আমান উদ্দিন। আমান উদ্দিন সাহেবের কবিতাটি সনদপ্রাপ্তি হয়েছিল। উনি পাঠিয়েছিলেন ৩রা সেপ্টেম্বর ২০২৪। উনি লন্ডন যুক্তরাষ্ট্র থেকে কবিতাটি প্রেরণ করেছিলেন। আমি তার কবিতাটি, সনদপ্রাপ্ত কবিতাটি আমি পড়ছি। যদিও বোধহয় এই মুহূর্তে উনি লাইভে নেই, তবুও কি লাইভে থাকলো আর কি লাইভে থাকলো না এটা সংহতি পরিবার এটা ভাবে না। ভাবে একটাই কথা, যেটা কর্ম সেটা করতে হবে। তাই যাদের কবিতা সনদপ্রাপ্তি হয়েছে তারা অবশ্যই তাদের থাকা উচিত, তবুও যারা থাকতে পারেন না তাদের কবিতাটাও আমরা পড়ব এবং আমি পড়ার চেষ্টা করি। শিরোনাম কলম সৈনিক। সত্যের তরে লিখতে থাকুন কলম যোদ্ধা সবাই, নিপীড়িতদের পক্ষে কলম যুদ্ধে ভয় করতে নাই। শোষণ রুদ্ধে শোষিতের হয়ে লিখতে কিসের ভয়, জুলুমবাজের দাঁত ভাঙার জবাবে হন আকুত ভয়। কলম যোদ্ধার প্রতিবাদী লেখনী দূর করে অবক্ষয়, সমাজ সংস্কারে কলম সৈনিকের হয় না পরাজয়। কলম সৈনিকেরা ন্যায় নীতির করে যান লড়াই, দেশ ও জাতির কল্যাণে যতই আসুক চড়াই আর উতরাই। সৎ পথ ও সত্যের যত করবে কলম সংগ্রাম, মানুষের হৃদয়ে চিরঞ্জীবী হবে এই ধরাধাম। মৃত্যুর পরেও সাহসী কলম যুদ্ধ অমর পৃথিবীর তরে, কলম সৈনিকের কৃতিত্ব অম্লান রবে অনন্তকাল ধরে। অসম্ভব সুন্দর। একজন কলম যোদ্ধাকে আদর্শগতভাবে কি হতে হয় সেটা বোধহয় কবি আমান উদ্দিন সাহেব বুঝিয়ে দিয়েছেন লন্ডন থেকে বসে। লন্ডনে বসে যেভাবে বাংলা ভাষার উনি চর্চা করছেন তাকে আমি সংহতি সাহিত্য পরিবারের তরফ থেকে আবারও কুর্নিশ জানাই। আমি চলে যাই আমাদের যে যারা আছেন এই মুহূর্তে আমাদের মধ্যে, তাদের কমেন্ট বক্সে আমরা চলে যাই, দেখি কি কমেন্ট এসছে। জয়া গোস্বামী দিদিভাই লিখেছেন, অপূর্ব সুন্দর শিরোনাম, দূষিত বাতাস। সত্যি আমাদের সমাজ এখন বইছে দূষিত বাতাস। হ্যাঁ, দূষিত বাতাস বইছে। দূষিত বাতাসকে আমাদেরই শুদ্ধ করতে হবে।
আমরাই পারবো শুদ্ধ করতে, আমরাই পারবো দূষিত বাতাসকে দূরীকরণ করতে। প্রীতি সর্দার লিখেছেন খুব সুন্দর লেখনী, শব্দচয়ন অপূর্ব। সত্যি আলতাফ সাহেবের শব্দচয়ন সত্যি খুব সুন্দর। প্রীতি সর্দার আরো লিখেছেন খুব সুন্দর পাঠ হয়েছে। জানি না কতটা সুন্দর পাঠ করতে পেরেছি, তবে চেষ্টা করেছি। অশেষ কৃতজ্ঞতা আপনার প্রতি দাদা ভাই। আপনার আমার সামান্য লেখা আপনার সুন্দর উপস্থাপনার গুণে অসামান্য প্রাণবন্ত হয়ে উঠেছে। আপনার প্রতি ও সংহতি সাহিত্য পরিবারের প্রতি আমার অন্তরীণ কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল, লিখেছেন আলতাফ হোসেন দাদাভাই। দাদাভাই, আপনার কবিতাটা আমি ঐকান্তিক ভাবে, আমি একটা জিনিস বলি, যারা বাচিক শিল্পী তারা বাচন ভঙ্গির মধ্যে দিয়ে কবিতাকে এক সুন্দর পরিবেশন করেন, কিন্তু আমি অতটা পেরে উঠি না। কিন্তু আমি যতটা পারি আমি সেই বাচন ভঙ্গির মধ্যে দিয়ে আমি সেটাকে চেষ্টা করি যে যেভাবে হোক কবিতাটাকে অন্তত প্রাণ দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, দেখি আর কি এসছে। আমাদের মধ্যে এই মুহূর্তে এসছেন উত্তম গোস্বামী দাদাভাই, এসছেন টোটা মন্ডল দাস দিদি ভাই। আচ্ছা, এরই মধ্যে উত্তম গোস্বামী দাদাভাই উনি আমাকে শুভ সন্ধ্যা জানিয়েছেন। শুভ সন্ধ্যা উত্তম দাদাভাই আপনাকেও। প্রীতি সর্দার লিখেছেন কলমের জোর সব থেকে বেশি, শেষ পরিণতি দিতে কলমই পারে। অবশ্যই অবশ্যই প্রীতি দিদি, আপনি সঠিক কথাটাই বলেছেন। উত্তম গোস্বামী লিখেছেন প্রয়াত ছন্দা সেনের অকাল প্রয়াণে তার বিদায়ী আত্মার চিরশান্তি কামনা করি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি। সংহতি সাহিত্য পরিবারও আপনার সঙ্গে একমত এবং সহমত পোষণ করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে। প্রীতি সর্দার লিখেছেন এই কলমের লেখনী দিয়েই শেষ রাইটটা তার জানা আমাদের জাজ মহাশয়। একদম একদম একদম, কলম তো মানে মানুষের একটা ছোট্ট লাইন বলি এক্ষেত্রে। কিছুদিন আগে আমি একটি লেখা লিখেছিলাম, কবিতা, সেটা একটা লাস্ট একটা লাইন লিখেছিলাম, একদম শেষ লাইনটা। আমরা এই মানে যে সাহিত্যের বুকে অনেক কিছু করি, শেষ কথা কিন্তু এই কলম। এরই মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সংহতি সাহিত্য পরিবারের বটবৃক্ষ সাহিত্য পরিবারের সভাপতি অজয় চক্রবর্তী দাদাভাই এসে উপস্থিত হয়েছেন। অজয় দাদাভাইকে জানাই শুভ সন্ধ্যা এবং সকলের তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার তরফ থেকে প্রণাম। টোটা মন্ডল দিদিভাই লিখেছেন শুভ সন্ধ্যা। উত্তম গোস্বামী লিখেছেন দাদার কণ্ঠে কবিতা ভাসে জীবনের ছবিটা। চেষ্টা করি দাদা মাত্র। টোটা মন্ডল লিখেছেন ভালো লাগছে অনুষ্ঠান। প্রীতি সর্দার লিখেছেন দাদাভাই আমাকে দয়া করে দিদি বলবেন না, আমি অনেকটাই ছোট। ঠিক আছে, দিদি না বলি বোন তো বলতে পারি। আমি ছোট বোনে। অজয় দাদাভাই লিখেছেন ভাই আমি একটা অনুষ্ঠানে আছি, পরে দেখে নেব। আচ্ছা দাদা, আপনি অবশ্যই দেখবেন, আপনি অবশ্যই অবশ্যই ইয়ে করবেন, দেখে নেবেন। আপনি আপনার কাজটা আগে সঠিকভাবে করুন, কারণ হচ্ছে আপনি অনুষ্ঠানে আছেন, যখন আপনার অনুষ্ঠানকে আগে যে অনুষ্ঠানে আছেন সেই অনুষ্ঠানটা যেন সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। দুর্গাশঙ্কর দাস দাদাভাই এসছেন, উনি লিখেছেন শুভ সন্ধ্যা। উত্তম গোস্বামী দাদাভাই একটি কবিতা পাঠিয়েছেন কলম কথা বলে বলে। দাদাভাই আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আজকে এই কবিতাটি মানে পড়তে পারলাম না। তার কারণ হচ্ছে যে আজকে কবিতাটি পড়তে গেলে আর যেগুলো সনদ প্রাপ্তি কবিতাগুলো পড়তে পারবো না। তবে আমি আমার নিজের প্রোফাইল থেকে, আমার নিজের অ্যাকাউন্ট থেকে, এটা তো সংহতি সাহিত্য পরিবারের পরিবার অ্যাকাউন্ট, আমার নিজের অ্যাকাউন্ট থেকে একটি রবিবার আমি চেষ্টা করব, একটি রবিবার আমি অবশ্যই আপনাদের জানাবো, একটি রবিবার আপনাদের ব্যক্তিগত কবিতাগুলি আমি পাঠ করার চেষ্টা করব। এরই আচ্ছা এইগুলো এসছে। আচ্ছা, এবার আমরা একটুখানি স্মরণে এবং বরণে চলে যাই। স্মরণে বরণে যাওয়ার আগে
আমি বলতে পারি আমি আমার ছোট বোন, আমি অবশ্যই বোন হলেও আমি মাঝে মাঝে পরিবারে ইয়ার্কি বেড়ে মা বলে ডাকি। আমার খুব অতি প্রিয় সংহতি সাহিত্য পরিবারের মডারেটর সারদা হালদার এসে আমাদের মধ্যে আছে। সারদাকে জানাই শুভ সন্ধ্যা। আচ্ছা, আমরা বিদ্যাসাগর বলতে কি বুঝি? বিদ্যাসাগর বলতে আমরা জানি একটি নাম, কিন্তু আমি বলি আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেনও না। আমার মনে হয় যারা সাহিত্য করছি তাদের একটু জেনে রাখা ভালো। একজন নয়, অনেক বাঙালি আছেন যারা বিদ্যাসাগর ছিলেন। বিদ্যাসাগর শব্দটা উচ্চারণ করলে কিন্তু একটা মুখ, একটা বাঙালির মুখই সবার চোখের সামনে ভেসে ওঠে, নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় অবশ্য একমাত্র বাঙালি কিন্তু নন যিনি বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হয়েছিলেন। আজ থেকে প্রায় 150 বছর আগে সময়ে আরো অনেক বাঙালি বিদ্যাসাগর উপাধি কিন্তু পেয়েছিলেন। সেই সময় কলকাতার সংস্কৃত কলেজ থেকে বিশেষভাবে যারা সফল হতেন বা সফল ছাত্রছাত্রীদের এই উপাধি দেওয়া হতো। তো 1841 সালের ডিসেম্বরে 21 বছর বয়সে সংস্কৃত কলেজ থেকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন। কিন্তু সংস্কৃতের নানা শাস্ত্র, ব্যাকরণ ইত্যাদি বিষয়ে যারা বিশেষ দক্ষতা আর জ্ঞানের পরিচয় দিতেন তাদের নানান উপাধি দেওয়া একটা প্রচলন ছিল। এই উপাধিগুলোর মধ্যে কি কি ছিল? উপাধিগুলোর মধ্যে ছিল বিদ্যালঙ্কার, বিদ্যাভূষণ, ন্যায় পঞ্চানন, ন্যায় রত্ন, সিদ্ধান্ত শেখর, তর্ক সরস্বতী এবং পরিশেষে বিদ্যাসাগর উপাধি অন্যতম। আরো এই বিদ্যাসাগর উপাধি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরো অন্তত 7 জন বাঙালি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। তারা হলেন প্রাণকৃষ্ণ বিদ্যাসাগর, হরিহর বিদ্যাসাগর, শশীশেখর বিদ্যাসাগর, হরানন্দ বিদ্যাসাগর, জীবানন্দ বিদ্যাসাগর, নীলকমল বিদ্যাসাগর এবং রাজীব লোচন বিদ্যাসাগর। এই 7 জন মহান পণ্ডিত ব্যক্তিত্ব বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন। সময়ের স্রোতের সঙ্গে অন্য বিদ্যাসাগররা বাঙালি স্মৃতি থেকে হারিয়ে গেছে। বাঙালি এখন বিদ্যাসাগর বলতে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কেই বোঝায়। কিন্তু সংহতি সাহিত্য পরিবার খুঁজে বেড়ায় প্রকৃত সাহিত্য বাংলাভাষী গুণী ব্যক্তিত্ব পণ্ডিতদের। তাই সংহতি সাহিত্য পরিবার সর্বদা সকল বিদ্যাসাগর উপাধিধারী সকলকে সম্মান জানায়। আজকে এইটুকু বলতে পারি যে খালি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয়, সকল বিদ্যাসাগরকে সংহতি পরিবারের তরফ থেকে আমরা জানাই বিশেষ শ্রদ্ধাঞ্জলি, যারা বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হয়েছিলেন। আমাদের এটাই সংহতি সাহিত্য পরিবার, যারা কোনোদিন অতীতকেও ভোলে না, বর্তমানকেও ভোলে না, ভবিষ্যতেও কোনোদিন কাউকে ভুলবে না। টোটা মন্ডল দিদিভাই লিখেছেন, আকাশবাণীকে শুনেই বেড়ে ওঠা আমার, ছন্দা সেনের কণ্ঠ শুনেই চিনে ফেলতাম। আজ বড় মর্মাহত, খুব খারাপ লাগছে, উনি আমাদের মধ্যে আর নেই, ওনার আত্মার শান্তি কামনা করি। হ্যাঁ টোটা দিদি ভাই, বিশেষভাবে এটা অবশ্যই আপনার ক্ষেত্রে অবশ্যই, কারণ আপনি নিজেও বোধহয় প্রতিনিয়ত, আমি শুনেছি আপনি প্রতিনিয়ত আকাশবাণীতে চিঠি লিখতেন এবং আপনার চিঠিগুলো
পড়া হতো, মানে আপনার সঙ্গে আকাশবাণীর একটা ওতপ্রোতভাবে যোগাযোগ আছে, এবং আপনারা যেখানে থাকেন এখনো আপনার অভ্যেস আছে, এবং আপনার বাবারও অভ্যেস আছে, আপনার মানে বাবার এবং আপনার দিদি, যার আপনার যে দিদিকে আপনি আপনার পাশে না থাকলে আপনি আজকে এত বড় হতে পারতেন না, সেই দিদির প্রত্যেকেরই অভ্যেস আছে আপনাদের রেডিও শোনা এবং আকাশবাণীর অনুষ্ঠানগুলি শোনার। সুতরাং আপনাদের কাছে অবশ্যই ছন্দা সেন একটা বিশেষ জায়গা অবশ্যই বহন করছেন। প্রীতি সর্দার লিখেছেন অজয় মহাশয়কে নমস্কার। হ্যাঁ দিদি ভাই, অজয় প্রীতি বোন, অজয় দাদা ভাই এখন আর অনুষ্ঠানে নেই, কারণ উনি একটা অনুষ্ঠানে রয়েছেন, আমাদের এই লাইভ অনুষ্ঠানে নেই। অবশ্যই উনি থাকবেন এবং কমেন্ট করবেন, জানাবেন। সারদা লিখেছে শুভ সন্ধ্যা দাদা ভাই, নমস্কার, শুভ সন্ধ্যা, ভালো থেকো সারদা, সঙ্গে থেকো। আবার লুকোচুরি খেলতে খেলতে, টুকি টুকি খেলতে খেলতে মাঝে মাঝে যাতায়াত করো না, তুমি কিন্তু সঙ্গে থাকবে আমার। জয়া গোস্বামী লিখেছেন অনেক কিছুই আপনার কাছ থেকে জানলাম। তোটা দেখুন, জানার তো শেষ নেই, আমরা অনেক কিছু আমরাও জানি না, আমিও জানি না। আমি বলেছি না আপনাদের, একবারও বলেছি, বারবারই বলি, আমি স্বীকার করি আমি কিন্তু সাহিত্যের মানুষ ছিলাম না, কিন্তু এই 2 বছর ধরে আমি সাহিত্যর গভীরে ঢোকার চেষ্টা করেছি, এবং সাহিত্যকে আমি এইটুকু বোঝার চেষ্টা করছি, আমি যদি নিজে সাহিত্যের মানে এক চুলো যদি না জানতে পারি, তাহলে আমি সাহিত্যের অ আ ক খ বা ব্যাকরণের মানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আমি বুঝবো কি করে। তোতা মন্ডল দাস লিখেছেন সুন্দর উপস্থাপনা, আপনার হাত ধরে বাংলা সাহিত্যের ইতিহাসে বিচরণ করতে পেরে ভালো লাগছে। তোতা দিদি ভাই, আমি তো ইতিহাসের ছাত্রই নাই, তবে দেখুন জীবনটাই একটা ইতিহাস। ইতিহাস বোধহয় প্রত্যেকটা মানুষের জীবনে তৈরি হয়, এবং আজ যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু আজ রাত 12টার পরে ইতিহাস হয়ে যাবে। সুতরাং ইতিহাস আমরা মানে আমাদের প্রত্যেকটা মানুষের, যারা শুনছেন আমি যে বলছি এবং আশেপাশে যারা আছেন, প্রত্যেকটাই কিন্তু ইতিহাসের অঙ্গ। তোটা দিদিভাই লিখেছেন সমৃদ্ধ হচ্ছি নিয়ত। উত্তম গোস্বামী লিখেছেন খুব সুন্দর আলোচনা, মন ভরিয়ে দিলেন। সারদা হালদার লিখেছেন আমার দাদা ভাইকে আজকে দারুণ লাগছে, অবশ্য দাদা ভাইয়ের মনটা ভীষণ সুন্দর। ভীষণ একটা ভালো কথা বলে। দেখো, মনকে সুন্দর হয় করে আমার মনে হয় পারিপার্শ্বিক পরিস্থিতি। তোমাদের মতো সুন্দর মনের ভাই বোন বন্ধু দাদা এরা যদি থাকে, তাহলে আমার মন সুন্দর হবে না কেন? তোমরা আছো বলেই তো আমি সুন্দর। সুন্দর সুন্দরকে চিনে নেয়, এইটাই না? তা সুতরাং তোমরা চিনেছ, তাহলে মানতে হবে আমি সুন্দর। তা কিন্তু আমি কতটা সুন্দর আমি নিজেও জানি না। যাই হোক, এবারে আমরা প্রীতি সর্দার লিখেছেন একদমই 12টা বাজা মানে ইতিহাস। একদম একদম। হ্যাঁ, আমি এবারে চলে যাব একটুখানি আবার কবিতায়, আমাদের কবিতাতে চলে যাব। চলে যাই আমাদের সনদপ্রাপ্ত কবিতাতে। দুটো কবিতা পাঠ করব, তারপরে আবার ফিরে আসবো আলোচনায়। কবিতা আজি বসন্তে, কলমে সৌমেন দলুই, শিরোনাম আজি বসন্তে। আমার যতদূর মনে হয় সৌমেন মানে নবীন কবি, নবীন কবিতা লিখছে। মানে আমি প্রোফাইলের ছবি দেখে আমার সঙ্গে কখনো কোনো কথা হয়নি, পরিচয় হয়নি। অবশ্যই কোনো না কোনো দিন একদিন পৃথিবী তো গোল, পরিচয় অবশ্যই হবে। আজি বসন্তে, মাতিয়া উঠিল পবন, জাগিয়া উঠিল প্রাণ, রৌদ্র নামিল তন্দ্রা ভাঙিল, নবীন নবদিগন্তে আজি বসন্তে। বিদায় শীতের বেলা, পত্রে পত্রে খেলা, শিশির রহিল, কোকিল কহিল, প্রভাত সায়নে আজি বসন্তে। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা, পিছনে চাবো না, পাল তুলে দাও 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 দাও,
আজি এ বসন্তে। সখিয়া ঘুরিয়া আখিকে হরিয়া, ঘুরিয়া ঘুরিয়া নাচিছে ধরিয়া, নিশির আহ্বানে গগনে চাহনে, বাড়িছে পুষ্প দৈব জয়ন্তে, আজি বসন্তে। বেশ সুন্দর একটি গান। আমি বোধহয় একটুখানি মানে এত সুন্দর কবিতাটাকে আমি বোধহয় একটুখানি ওই নিজের সুর বসাতে, রবীন্দ্রনাথের এত সুন্দর গানকে সুর বসাতে গিয়ে বোধহয় মানে হজবরল করে ফেললাম। জানি না কি করলাম, তবে চেষ্টা করলাম গান ও কবিতা দিয়ে এই ইয়েটাকে মানে সৌমেন দলুইয়ের কবিতাটাকে সমৃদ্ধ করার চেষ্টা করলাম। এরপরে চলে যাই আমি একটুখানি চলে যাই দিলীপ কর্মকার দাদা ভাইয়ের একটি কবিতা আছে, আমার অত্যন্ত প্রিয় কবি দিলীপ কর্মকার, তার একটি কবিতায় চলে যাই। এতেও সনদপ্রাপ্ত ৭৭তম পর্বে। তার কবিতার নাম আসছে তুফান ঝড়। আকাশ গানে ঘুটঘুটে মেঘ, আর দেরি নেই আসছে তুফান ঝড়। থমকে গেছে গাছের পাতা, আসছে রে ঝড় ভীষণ ভয়ঙ্কর। সাগর পানি উঠছে ফুসে, হাঁক দেয় ঢেউ দোলায় বসে। ত্রাহি ত্রাহি বকের শাড়ি, মুক্ত দানায় ঝড়ে হিসাব কষে। সামাল সামাল মাঝি সামাল, দেখা রে তোর হাতের কামাল। পারলে বাঁচা নৌকারে তোর, মনের জোরে ধর রে চেপে হাল। নইলে তুফান ছাড়বে না রে, আগাম খবর কাঁপছে যে অন্তরে। আকাশ গাঙে ঘুটঘুটে মেঘ, আর দেরি নেই আসছে তুফান ঝড়। ব্যভিচারের গুমোট চাপে, সমাজ মরে একন তাপে। পাষাণী রূপ ধরল জীবন, কোন বিধাতার অভিশাপে। কোন সমতার বোধন লাগি, লড়াই হবে দীর্ঘ আমরণ। দিকে দিকে জমছে বারুদ, হবেই বিস্ফোরণ। জমাট ক্ষোভে জমছে রে মেঘ, ক্রমেই বাড়ে ভয় উদ্বেগ। চিরকালই এই ধরনীর ধুলার পরে, না খেয়ে কেউ করবে না রে ত্যাগ। কড়ায় গন্ডায় বুঝে নিতে, অগ্নিদেবের মশাল জেলে আসছে ধুরন্ধর। আকাশ গাঙে ঘুটঘুটে মেঘ, আর দেরি নেই আসছে তুফান ঝড়। ভ্রষ্টাচার আর দুর্নীতির মেঘ, জমছে বেশ নীলাম্বরে দেখ। খুন ধর্ষণ নষ্টামি দোষ, জমে পাহাড় প্রমাণ রাখ। পিছিয়ে পড়া মানুষ যারা, চিরকাল পিছে রবে মিছে সেসব ভাবা। জাগবে যেদিন আগ্নেয়গিরি, বিস্ফোরণ উঠবে ফেটে লাল টক টক লাভা। বঞ্চনার এই হিসাব নিতে, বজ্র হাতে রণসাজে সাজছে বজ্রধর। আকাশ গাঙে ঘুটঘুটে মেঘ, আর দেরি নেই আসছে তুফান ঝড়। ইট পাঁজর ওই খোপের মতো, জাতির বক্ষে জমছে কয়লা কালো। ধিকি ধিকি জ্বলতে জ্বলতে, একদিন সব পুড়িয়ে দিয়ে নিভে যাবে আলো। পারিস যদি শুধরে নে সব, সমাজ বাঁচা জাতি বাঁচা, আনরে সমতা। না হয় সবার হিসাব নিতে, ওই চেয়ে দেখ আসছে ছুটে ক্ষিপ্ত জনতা। দিনের জমাট ক্ষোভে, নীলাম্বরে দ্বিগুণ রোষে ফুঁসছে জলধর। আকাশ গানে ঘুটঘুটে মেঘ, আর দেরি নেই আসছে তুফান ঝড়। অসম্ভব সুন্দর, তবে কবিতাটি একটু বড়। এই রকম কবিতা মানে আমাদের এই স্বল্প পরিসরের সময় এই রকম কবিতা পড়া সত্যি একটু দুঃসাধ্য হয়ে ওঠে, কারণ এত বড় কবিতা তো একে পড়তে গেলে অনেক মর্মার্থ বুঝতে হয়, আরো ভেতরে গভীরে ঢুকতে হয়। তবুও চেষ্টা করে যাচ্ছি। দিলীপ কর্মকার দাদা ভাইয়ের কবিতাটি পড়লাম। এবার দেখি আমাদের শ্রোতা বন্ধুরা কে কি বলছেন, আমি একটু দেখে নিই। তাদের বক্তব্যটা তো অবশ্যই আমার জীবনের পাথেও, সুতরাং মানে তাদের একটুখানি তার
উম, হ্যাঁ, সারদা হালদার লিখেছেন আমার দাদা, আচ্ছা দারুণ লাগছে বিষয় লিখেছে, এটা আমি পড়েছিলাম। প্রীতি লিখেছে, প্রীতি সর্দার, প্রীতি বলেই বলি, 12টা বাজনা মানে ইতিহাস। সারদা লিখেছেন আপনি খুব ভালো মতোই জানেন তো আমার সামনে পিছনে আজকাল কত চাপ। একদম। সারদা একটা কথা বলি, এই ক্ষেত্রে তুমি বললে চাপ, একটা কথা বলি, চাপ না হলে কেউ বাপ বলে না। চাপ আছে বলেই মানুষকে চাপ নিয়েই চলতে হয়। কারণ জীবনে প্রতিনিয়ত একদিন প্রতি মুহূর্তে এক একটা করে চাপ আসবে, এক একটা করে চাপ কে সমস্যা, অর্থাৎ চাপ মানে সমস্যা, জীবনের সমস্যাকে আমরা একটা পরিভাষায় চাপ বলি। তো এই সমস্যা আসবেই এবং এই সমস্যাকে আমাদের সমাধান করতে হবে। হ্যাঁ, এই একটা বিষয় আছে, এগুলো তো থাকে, নিত্য নৈমিত্তিক থাকে, কিন্তু তার সঙ্গে সাহিত্য হচ্ছে এমন একটা জিনিস, সমস্ত সমস্যা যখন মানে এক হয়ে যায়, তোমাকে মানে তোমার মাথার উপর চেপে বসে, তখন সাহিত্য যেন তোমাকে কিছুটা অক্সিজেন দেবে, বাঁচার অক্সিজেন দেবে, কারণ তোমাকে বাঁচতে সাহায্য করবে। তুমি যখন এই সাহিত্যের কলমটা ধরে, এই কলমটা মানে ওই 3 টাকা বলো আর 300 টাকা বলো, কলমটা ধরে যখন লিখতে বসবে, তোমার মাথার চাপ যেন কোথায় হাওয়া হয়ে যাবে, সেই মুহূর্তের জন্য যেন তোমার মধ্যে একটা শান্তি বিরাজ করবে। আর এটা আমি মনে করি সাহিত্য বোধহয় সবচেয়ে বড় নেশা, মানে আমি আমার জীবন দিয়ে বুঝেছি সাহিত্য নেশা। এই অনেকে বলে সিগারেট বিড়ি বিভিন্ন রকম নেশা করে, চায়ের নেশা আছে অনেকে, কিন্তু সাহিত্যকে যারা নেশাকে রূপান্তরিত করেছে, আমি বলবো তাদের থেকে বড় অ্যাডিক্টেড হচ্ছে সাহিত্যে অ্যাডিক্টেড হয়েছে। কারণ হচ্ছে সাহিত্যের নেশা ছাড়া যায় না। অনেকেই মানে অনেকে জানে আমি ছিলাম না, আমি 2 দিন ছিলাম না, 2 দিন একটু অন্য জায়গায় গেছিলাম সময়ের অন্তরে একটু সময় কাটাতে। কারণ আমাদেরও ওই বিভিন্ন চাপ থাকে, যেটা ওই যে সারদা তোমার কথায় চাপ, তো চাপ ছিল, সেখান থেকে একটু নিজেকে সরিয়ে রাখতে। কিন্তু আমার কাছে মনে হয়েছিল আজকের বৃহস্পতিবার, আজকে এই দিনটা আমাকে আপনাদের সঙ্গে, তোমাদের সঙ্গে আমাকে থাকতেই হবে। এই যে নেশা আমাকে বহু দূর থেকে কিন্তু ছুটিয়ে নিয়ে এসছে, সেখানে আমার কাছে তোমাদের একটা সাহিত্যের এই যে অঙ্গন, এটা একটা ভীষণ টান। এটাকে যারা ভালোবাসতে পেরেছে, কোনো চাপই সেখানে মানে আমি বলবো কোনো বাধাই মানে না। সুতরাং চাপ আসবে, সাহিত্যে থাকো, অবশ্যই থাকবে, নিশ্চয়ই সুবিধা অসুবিধা থাকে, আর সুবিধা অসুবিধা থাকলে আমাকে তো বলবে, আমি তো আছি, আমি তো যতটা পারি আছি, চেষ্টা করি। জয়া ঘটক লিখেছেন শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দিদি ভাই। জয়াদি আপনি কেমন আছেন? অনেকদিন আপনার সঙ্গে দেখা হয় না, অনেকদিন কথাও হয় না। জয়া ঘটক লিখেছেন সুন্দর কবিতা ও পাঠ। ধন্যবাদ দিদি, আপনাদের এই যে মানে উৎসাহমূলক কথাগুলো, এটা আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে এবং আমি আপনাদের এই অনুপ্রেরণা পেয়েই আমি কিন্তু এগিয়ে চলেছি। প্রীতি সর্দার লিখেছেন খুব সুন্দর শব্দচয়ন, আজি বসন্তে কবিতাটি অপূর্ব। যা ঘটক লিখেছেন সাধু ভাষার। আলতাফ হোসেন দাদাভাই লিখেছেন খুব ভালো লাগলো আজি বসন্ত কবিতাটি। হ্যাঁ সত্যি খুব আজি বসন্ত কবিতাটি সত্যি খুব সুন্দর লাগলো। শুভ্রা মন্ডল দিদি ভাই এসছেন। শুভ্রা মন্ডল দিদি ভাই খুব সুন্দর লিখেছেন, খুব সুন্দর কবিতা ও কবিতা পাঠ। অবশ্যই দিদি ভাই, কবিতাটি সুন্দর, কবিতা পাঠ কতটা সুন্দর আমি সেটা বলতে পারবো না, সেটা আপনারাই বলবেন। প্রীতি সর্দার লিখেছে খুব সুন্দর কবিতা, কবিতা পাঠ তো অপূর্ব বলাই বাহুল্য। জানি না দিদি ভাই, মানে প্রীতি, তবে চেষ্টা করি। আর আমি তোমাদের এই যে অনুপ্রেরণা পাচ্ছি, আমি আরো চেষ্টা করছি আগামী দিন যেন কবিতা মানে কবিতাগুলোকে আরো সুন্দর মানে সুকণ্ঠে আমি ধারণ করতে পারি, আর আমি চেষ্টা করছি। আমি তো কোনোদিনই এইরকম ছিলাম না, মানে কবিতা পাঠ করব আমি ভাবিনি, তো এখন ভাবতে হচ্ছে, কারণ তোমাদের জন্য আমাকে ভাবতে হবে, কারণ তোমরা আমার কাছে একটা মানে আইকন, তোমরা প্রত্যেকটা মানুষ আমার কাছে একটা আইকন হিসেবে দাঁড়িয়ে আছো, তোমাদের অনুপ্রেরণা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর মধ্যে জয়া গোস্বামী লিখেছেন অপূর্ব সুন্দর লেখা। সত্যি দিদি ভাই, অপূর্ব সুন্দর লেখা। সারদা আল্লাহ লিখেছেন কলম কণ্ঠ দুর্দান্ত।
ধন্যবাদ। প্রীতি সর্দার লিখেছেন সাহিত্য তো শ্রেষ্ঠ প্রেম। একদম একদম, এইটা অনেকে বোঝে না, সাহিত্য শ্রেষ্ঠ যে প্রেম একটা। সারদা হালদার লিখেছেন একদমই তাই, বেশ বলবেন। প্রীতি সর্দার লিখেছে কোনো বাধা মানে না সাহিত্য, আমি সাহিত্যের অনুগত্য। একদম। ভাদুরী সুব্রত দা এসছেন। সুব্রত ভাদুরী, আমি প্রত্যেককে পরিচয় করিয়ে দিই একবার। সুব্রত ভাদুরী দা সংহতি সাহিত্য পরিবারের এই মুহূর্তে সবচেয়ে বরিষ্ঠ অ্যাডমিন, এবং মানুষটি এমন একটি মানুষ যিনি সাদাকে সাদা কালোকে কালো বলতে দ্বিধা করেন না, এবং প্রতিনিয়ত আমি ভুল করলেও যেমন আমাকে সঠিক রাস্তা দেখিয়ে দেন, বকাবকি করেন, আবার আমাকে ভালোবেসে সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়ার সর্বদা চেষ্টা করে চলেন, এবং তার অসম্ভব কাজের ফাঁকেও উনি কিন্তু আমাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দেন। ভাদুরী সুব্রত দা লিখেছেন শুভ সন্ধ্যা সকলকে। ভাদুরী দা, আপনার তরফ থেকে সকলকে আমি শুভ সন্ধ্যা জ্ঞাপন করলাম, এবং আপনাকে সকলের তরফ থেকে এবং সংহতি সাহিত্য পরিবারের তরফ থেকে শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা আপনাকে জ্ঞাপন করি। রীতা পাল দিদিভাই এসছেন। রীতা পাল বিশ্বাস দিদিভাই আমার অত্যন্ত প্রিয় একজন দিদিভাই। শুভ সন্ধ্যা দিদিভাই লিখেছে শুভ সন্ধ্যা দাদাভাই, খুব ভালো কথা বলেছো। এটা সত্যি যে সাহিত্য চর্চা একটা নেশা। একদম তাই। আমার কাছে তো মনে হয় আমার কাছে মনে হয় আমি নিজে মানে এই নেশাগ্রস্ত। আমাকে যদি কেউ বলে তুই নেশা, আমি একটা কথাই বলতে পারি, আমি নেশা করি ভাই। আমার একটি সাহিত্য, দুটো নেশা আছে। আমার একটি চা খাওয়ার নেশা আছে, আর একটি সাহিত্যের নেশা আছে। এটা অবশ্য 2 বছরের অভ্যাস আর কি। এবং রীতা দিদিভাইকে শুভ সন্ধ্যা জ্ঞাপন করি। দিলীপ কর্মকার দাদাভাই লিখেছেন আমার লেখা পাঠ করার জন্য অসংখ্য ধন্যবাদ। দাদা ভাই, দিলীপ দাদা ভাই, একটা কথা বলি, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না। আমি যারা সংহতিতে আছেন তাদের একটা মাঝখানে আমি একটা পোস্ট বোধহয় আপনাদের দিয়েছিলাম, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে সংহতি যারা সদস্য আছেন তাদের লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন নয়, তাদের স্বপ্নকে লক্ষ্যে পূরণ করাটাই হচ্ছে সংহতির মূল লক্ষ্য। সুতরাং আপনাদের যে স্বপ্ন থাকে, আপনাদের মধ্যে সংহতি পরিবারে প্রত্যেকটি মানুষের মধ্যে যে স্বপ্ন রয়েছে, যে তারা একটা কিছু সৃষ্টি করবে, কলমের মধ্যে দিয়ে সৃষ্টি করবে, নিজেরা কলম সৈনিক হয়ে উঠেছেন, সেই মানুষগুলোকে যখন তার স্বপ্নগুলোকে সফল করতে পারবো, তখন মনে করব যে আমরা কিছু করতে পারলাম। তারই অংশ বিশেষ আপনাদের লেখা কবিতাগুলোকে আমি পাঠ করে কিছুটা যদি আপনাদের স্বপ্নকে মানে সম্পূর্ণ করতে পারি, তার একটি অংশ মাত্র আর কি, সামান্য ক্ষুদ্র অংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। বলতে বলতে আমরা তো অনেকক্ষণ সময় কাটিয়ে ফেললাম। আমরা একটা কথা আমরা বিভিন্ন কথা বলি, বাংলা আমার ভাষা এই শব্দটা বলি, কিন্তু কখনো কি কেউ শুনেছে আমরি আলোরি ভাষা? আর এই কথাটা কি, আমরি আলোরি ভাষা? এটা বোধহয় অনেকেই জানেন না। যারা জানেন তারা আমি ঠিক বলছি কিনা সেটা বলবেন, আর যদি ভুল বলি তাহলে আমাকে ঠিক করে দেবেন। প্রীতি সর্দার এর মধ্যে লিখেছেন সাহিত্য একটা নেশা, এটা করে ফেলেছি পেশা, এই পেশায় আছে শান্তি যা দূর করে ক্লান্তি। একদম একদম কাব্যিক ভাষায় সুন্দর একটি বার্তা। প্রীতিকে অজস্র ধন্যবাদ। মাঝে মাঝে আমি কিন্তু এটার সঙ্গে সঙ্গে প্রীতির মাঝে মাঝে আমি আমার প্রোফাইলে প্রীতির রিলও দেখতে পাই। আমি কিন্তু বললাম প্রীতি, আমি কিন্তু একটা গোপনে বলে ফেললাম কানে কানে, আমি কিন্তু তোমার রিল গুলো দেখতে পাই। যাই হোক, আমরি আলোরি ভাষা, এটা একটু আলোচনা করি। কেহ বলে আমার কোলের ছেলেটির বয়স 10 বছর হইল, কবে মরি কবে বাঁচি, এই বেলা তার বিয়েটা দিয়ানি। আবার কখনো কারুর মুখে শুনতে পাই রবিবারে কুঠিওয়ালারা অনেক বেলায় স্নান আহার করেন,
তাহার পরে কেহ বরে টেপেন, কেহ বা তাস পেটেন। আবার কোন কোন জায়গায় শোনা যায়, ভাত খেতে বসতেছিনু, ডাকাডাকিতে ভাত ফেলে রেখে আসতেছি। প্রায় 167 বছর আগে সিপাহী বিদ্রোহের সময় বাঙালিরা এইভাবেই বাংলা ভাষায় কথা বলতো। এখন বাংলা গদ্যের লেখা হতো সংস্কৃত নির্ভর সাধু ভাষায়, মানে তখনকার দিনে যে গদ্যগুলো লেখা হতো মানে সংস্কৃত সাধু নির্ভর ভাষাতেই লেখা হতো। বিদ্যাসাগর সেখানে বাংলা গদ্যের একটা পরিবর্তন কিন্তু আনলেন এবং সেটা ছিল সাধারণ কথ্য ভাষাতে, কিন্তু তবুও এই গদ্যে কিন্তু সেটা অব্যবহৃত হয়ে থেকে গেছিল। সাধারণ মানুষের মুখের ভাষায় প্যারীচাঁদ মিত্র তুলে ধরেছিলেন তার লেখায়। তার সেই উপন্যাসের নাম আলালের ঘরে দুলাল। তিনি অবশ্য এই উপন্যাসটি যখন লেখেন তখন কিন্তু তিনি নিজের নামটি কিন্তু প্রকাশ করেননি। তিনি তার লেখাগুলো তার ছদ্মনামে লিখতেন, অর্থাৎ টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে তিনি এই উপন্যাসটি লিখেছিলেন। এবারে কথা হচ্ছে, প্যারীচাঁদ মিত্র তার উপন্যাসে কথা কথ্য ভাষার ব্যবহার এনে এক নতুন রীতির কিন্তু সূচনা করলেন। এটা তখনকার দিনে একটা বিরল ঘটনা। সম্ভবত এটা ছিল বাংলা ভাষার প্রথম উপন্যাস। অ্যাকচুয়ালি যদি দেখা যায়, প্যারীচাঁদের ভাষা পরিচিতি পায় কিন্তু আলালি ভাষা রূপেই। এই আলালি ভাষাটা হচ্ছে ওই তখনকার দিনের ভাষাটা, আলালি ভাষা, এবং সেই কথ্য ভাষাটা যখন সাহিত্যে উনি নিয়ে এলেন, তার উপন্যাসের মধ্যে লিখে এলেন, তখন এই ভাষাটাকে আলালি ভাষা হিসেবে ব্যবহৃত হতে শুরু হলো। সে যুগে বাংলা সমাজচিত্রের বর্ণনাও পাওয়া যায় এই উপন্যাসে। তো এই আলালি ভাষার স্রষ্টাকে সম্মান জানিয়ে সংহতি সাহিত্য পরিবারের বিনম্র শ্রদ্ধা নিবেদন আজকের সন্ধ্যায়। কারণ এই সব সাহিত্যপ্রেমী মানুষগুলোকে, সাহিত্যের এক একজন তাবর তাবর রত্নকে আমরা শ্রদ্ধা জানাতে ভুলেই গেছি প্রায়। এবার দেখি আমাদের আর কিছু মন্তব্য এসছে কিনা। আচ্ছা, প্রীতি লিখেছে ওই রিল চেষ্টা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিলের চেষ্টা করি, না ভালো, এগুলো সবই ভালো, এগুলো মনকে পরিষ্কার রাখে অবশ্যই, ভীষণ সুন্দর। আমি আবার চলে যাই একটুখানি কবিতার অঙ্গনে। কবিতার অঙ্গনে এবারে আমাদের যাই, যে কবিতাটি রয়েছে, কবিতাটির নাম কে তুমি, কলমে সঞ্জয় কুমার চ্যাটার্জি। আমি তোমায় দেখি নির্লিপ্ত চোখে দেখি, কে জানি না অপরূপ লাগে। সুন্দর নয়, একটা সুন্দর মন আছে বলে হয়তো তুমি আমায় বোকা ভাবো, আমি রইলাম বোকা হই। তোমার রাগের কারণ হই, সময় অসময় অবসরে আমি উৎফুল্লিত ভাবে উপভোগ করি, হয়তো তুমি আমায় পাগল ভাবো, এমন পাগল হয়েই থাকি। তোমার কণ্ঠের আবেগে ঢুকে পড়ি, নিজেকে ভরিয়ে দিই, মনের জানলা খুলে যায়, হয়তো তুমি আমায় বোকা ভাবো, আমি রইলাম বোকা হই। তোমার ব্যথায় অন্তরে কেঁদে মরি, হাতড়াই সমাধানের সেরি, করতে পারি না কিছুই, হয়তো তুমি আমায় পাগল ভাবো, এমন পাগল হয়েই থাকি। কে তুমি জানি না, তবে সবসময় সঙ্গ দাও। আপনজন? না না, আপনার জন, মুক্ত বাতাসের উৎসস্থল, আমি স্বার্থপর হয়েই রই।
অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। সঞ্জয় কুমার চট্টোপাধ্যায়ের এই কবিতাখানি ভীষণ ভালো লাগলো। অদ্ভুত একটি সংমিশ্রণে গড়া লেখা, শব্দের সংমিশ্রণ, আমার কাছে ভীষণভাবে ভালো লেগেছে এবং সনদপ্রাপ্তিও ঘটেছে। সুতরাং আমি তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এর পরের কবিতা জোনাকিরা, কলমে আসিক ইকবাল টিপু, সুদূর বাংলাদেশ থেকে লিখেছেন। শরতের এই আগমনে বাদল গেল চলে, সন্ধ্যা হলেই জোনাকিরা মিটমিটিয়ে জলে, গাছে গাছে জোনাকিরা দলে দলে চলে, সারি সারি জোনাকিরা ঘুরে ফিরে জলে। আলো দিয়ে জোনাকিরা ছড়ায় শুধু আলো, ঝোপে ঝাড়ে ঘুরতে দেখতে জীবন লাগে ভালো। রাতে জেগে জোনাকিরা মিট মিট করে, দিনে থাকে জোনাকিরা পরে লুকে ঘরে। রাতে নাচে জোনাকিরা বাঁকা করে চলে, দিনে পালায় জোনাকিরা দেখা নাহি মেলে। খুব ছোট্ট কবিতা, কিন্তু অসম্ভব সুন্দর জোনাকির জীবনযাত্রাকে তুলে ধরেছেন এখানে। ভীষণ ভালো লাগলো আসিফ ইকবাল টাপুর লেখা কবিতাটি। ভীষণভাবে আমাকে আমার মনটাকে নাড়িয়ে দিয়ে গেল জোনাকির জীবনযাত্রা এই মানে কবিতাটি। এরপরে আমরা একটুখানি চলে যাই আবারও আমাদের যারা রয়েছেন তারা কে কি মন্তব্য করেছেন, কতটা ভালোবাসা পাঠিয়েছেন আমাকে দেখি, কোনো মন্তব্য করেছেন কিনা। প্রীতি সর্দার, জয়া গোস্বামী লিখেছেন ভীষণ সুন্দর কথা বলেন আপনি। ঠিক জানি না। প্রীতি সর্দার লিখেছেন অসাধারণ একটা কবিতা, সত্যি অসাধারণ কবিতাটি আমি পড়ার সময় আমি উপলব্ধি করতে পেরেছি, অসাধারণ একটি কবিতা। জয়া গোস্বামী লিখেছেন ভীষণ সুন্দর কবিতা আর তার তেমন সুন্দর পাঠ। ধন্যবাদ দিদি। আচ্ছা, কথা আপনাদের সঙ্গে অনেক এই কবিতাগুলো শুনলেন, আপনারা সিনেমা দেখেছেন? আমি একটু জল খেয়ে নি, হ্যাঁ, গলাটা শুকিয়ে আসছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। অন্যদিন চা খাই, আজকে চা ইয়ে করবো না, কারণ আমি চা খাবো আপনারা চা খাবেন না, এটা তো আমি বুঝতে পারছি না আপনারা কে চা খাচ্ছেন না খাচ্ছেন, তো জলটাই খাই। তো যাই হোক, আপনারা সিনেমা দেখেছেন জয় বাবা ফেলুনাথ, কিন্তু কোনোদিন জয় বাবা ত্রিলোক্যনাথের নাম কি শুনেছেন? ফেলুনাথের তো নাম শুনেছেন, কিন্তু ত্রিলোক্যনাথের নাম কি শুনেছেন কোনোদিন? বোধহয় শোনেননি, বা শুনলেও আপনারা বোধহয় মনে করতে পারছেন না। মানে আমি আপনাদের সঙ্গে একমত, এই জয় বাবা ত্রিলোক্যনাথের নাম আপনারা মনে করতে পারছেন না, বা কে তা মানে মেলাতে পারছেন না। তো যাই হোক, কোন এক জাদুর দেশে এক সোনার মানে করা জাদুকর, সোনা করা মানে সোনায় মানে মানে কাঠি ছোঁয়ালে যা সোনা হয়ে যায়, সেই সোনা তৈরি করার জাদুকর তার জাদুর কাঠির ছোঁয়ায় একে একে সৃষ্টি করলেন ডমরু, লুল্লু আর নয়নচাঁদকে। ঘুম ভাঙালেন কঙ্কাবতী ও বিদ্যাধরীকে। প্রাণ প্রতিষ্ঠা করলেন ফোকলা দিগম্বর, বাঙাল নিধিরাম আর এক ঠোঙো ছকুকে। তিনি সাহিত্যের অন্যতম ধারক ও বাহক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। তার লেখা ডমরুচরিত, বিদ্যাধরীর অরুচি, পূজার ভূত, বীরবালা, পাপের পরিণাম সহ আরো অনেক হাস্যরসাত্মক রচনা আজও পাঠক মহলে সমাদৃত হয়ে রয়েছে। 1847 সালের জন্মগ্রহণ করেন এই
অনবদ্য লেখক। তার মতো লেখককে সংহতি সাহিত্য পরিবার ৪৯তম পর্বে বিনম্রতার সঙ্গে কুর্নিশ জানায়। এইসব মহান লেখকদের আমরা যে আজকে স্মরণ করার সুযোগ আপনারা করে দিয়েছেন, আপনারা উপস্থিত থেকে, সেটা বোধহয় আমার কাছে এক দুষ্প্রাপ্য জিনিস হয়ে থেকে গেল। প্রীতি একটি মানে বার্তা পাঠিয়েছে, তাতে ও লিখেছে ১০০% লাভ সাইন দিয়েছে, ১০০% ভালোবাসা, মানে এই অনুষ্ঠানকে ও ১০০% ভালোবেসে ও মানে সেটা ইয়ে করেছে। প্রীতি সর্দার আরো লিখেছেন, কবিতায় ফুটে ওঠে ছবি, পুরো একটি মুভি। একদম একদম, দেখো ছবিটাই তো মানে একটা ছবি, যে ছবিটা লেখা হয় তারই ছোট্ট একটা সারা জীবনের একটা ঘটনা ওই ৩ ঘন্টা বা ৩.৫ ঘন্টায় দেখানো হয়, আর ওই এক ঘটনা আর এক ঘটনাকে যোগ করে বোধহয় ওই সেই আমাদের মনোমতো গানগুলো। তো যাই হোক, এইভাবেই আমাদের এগিয়ে চলা, মানে আমাদের চলবে, আমরা এগিয়ে চলবো এইভাবে। আমি চলে যাই আবারও একটুখানি কবিতা পাঠে, কারণ এই কবিতা পাঠটাই তো আমাদের আসল জিনিস। এরপরে আমাদের কবিতা মিথ্যে কবি, বনগাঁ মহকুমা থেকে লিখেছেন সুরঞ্জন ঘোষ, অর্থাৎ কলমে সুরঞ্জন ঘোষ, শিরোনাম মিথ্যে কবি। তোমার আমার মিছেই শুধু কবির তকমা দিলে, কবিত্বের অঞ্জলিটা জলেই দিলে ফেলে। আমি কি পেরেছি সকল সময় ন্যায়ের পক্ষ নিতে? আমি কি চেয়েছি সত্য বলিয়া যন্ত্রণা সহিতে? শাসকের ভুল ধরাতে পেরেছি শব্দের কষাঘাতে? যাহা ভুল তাহারে বিধিয়া সমাজ নাড়িয়া দিতে। আমি কি করেছি লোভ ত্যাগ করে সত্য উচ্চারণ? শিরদাঁড়াখানা সোজা রেখে কবু স্বার্থ সংবরণ? কলম কি আমি ভেবেছি কখনো পিতা মাতা গুরু সম? খেতাব তেজেছি শাসন দেখিয়া দানবীর নির্মম? কবি হতে আমি হয়েছি কি দল ও ধর্ম নিরপেক্ষ? সমাজকে কিছু শিক্ষা দিয়েছি যাহাই কবির লক্ষ্য। হতে পারি আমি অনুগত শুভাকাঙ্ক্ষী বা কেউ কেটা, খটাং পটাং কাব্য লিখিয়া কবি হই চাহি না তা। রাজা যা লিখেছে তাহাই কাব্য, এমন ধারাটি হলে কাব্য প্রকৃতি সাহিত্য ধারা সবই যাবে রসাতলে। কলম সারথি সুরঞ্জন ঘোষ এই মিথ্যে কবির শিরোনামে যে কবিতাটি লিখেছেন, তার মধ্যে বর্তমান কবি চরিত্র বোধহয় ফুটে ওঠে এবং আমাদের কি করা উচিত তার এক বার্তা বোধহয় দিয়ে গেলেন তার কবিতার মধ্যে দিয়ে। ধন্যবাদ জানাই সুরঞ্জন ঘোষ মহাশয়কে। এরপর পরের কবিতা শিরোনাম হতাশা, কলমে অর্ণিতা দাস। আর যেদিকে তাকাই হতাশার পদধ্বনি শুনতে যে পাই, কান পাতলেই প্রতিটা কোনায় কোনায় শুধু হতাশার দীর্ঘশ্বাস শোনা যায়। চারিদিকে অসংখ্য বেকার, কবে এরা নিজের পায়ে দাঁড়াবে আর দায়িত্ব নেবে সবাকার, করবে সুখের ঘর সংসার। হতাশায় ডুবছে ছাত্র সমাজ, ওরা যদি পায় ওদের উপযুক্ত কাজ তাহলে হতো না এত অন্যায়, আজ বন্ধ হতো গুন্ডারাজ। বাচ্চা থেকে বুড়ো সবাইকে গ্রাস করেছে হতাশা।
পাচ্ছে না বেঁচে থাকার আশা, দিনে দিনে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, হারিয়ে যাচ্ছে মানবিকতা। দিনে দিনে ওই একাকিত্ব বাড়ছে, হতাশা হয়ে জড়িয়ে ধরছে, কত মানুষ কাজ হারাচ্ছে, কেউ কাজ খুঁজে খুঁজে মরছে। মানুষ আজ আশা হতো, কষ্টকে বুকে ধরে চেপে চেপে আহত, হতাশায় ডুবছে যে মন, তাতেই করছে আত্মসমর্পণ। আজ মুখে মুখে শুনি হতাশার বাণী, যা করে হৃদয় স্পর্শ থাকে অদৃশ্য। চারদিকে আজ তাই হতাশার কান্না শুনতে যে পাই, আহত হৃদয়ে ভেবে ভেবে মরি, কি করে এত হতাশা দূর করি। কলমে অর্ণিতা দাসের এই লেখা হতাশা এক সমাজ চিত্রকে তুলে ধরলো। হয়তো আমরা এই সমাজ চিত্র থেকে কি করে বেরিয়ে আসব তার রাস্তা খুঁজতে হবে আমাদেরই। আমি এই কবিতা পাঠের সঙ্গে সঙ্গে আবার একটু চলে যাই আমাদের যে সব বন্ধুরা সংহতি সাহিত্য পরিবারের লাইভ অনুষ্ঠানে রয়েছেন, তারা কি বার্তা দিলেন সেটা একটুখানি দেখতে হবে। জয়া গোস্বামী লিখেছেন, ভীষণ সুন্দর লিখেছেন কবি। সুব্রত দা লিখেছেন, প্রতিটি লাইভেই খুব সুন্দর সুন্দর বিষয় আলোচিত হয়, তবুও যেন আজকের লাইভ আরো বিশেষ বিশেষ বিষয় নিয়ে বিশেষভাবে আলোচিত হচ্ছে, ভালো লাগছে। আমি একটা বিষয় সকল কবি বন্ধুদের কাছে আপনার মাধ্যমে পৌঁছে দিতে চাই। বিষয়টি হলো, আমি মোটামুটি পরিবারের সকল প্রতিযোগিতার সকল লেখাগুলো খুব মনোযোগ দিয়ে পড়ে দেখি। অনেক ক্ষেত্রেই দেখছি কিছু কবি বন্ধু তাড়াহুড়ো করে কবিতাগুলো পোস্ট করে দেন, তারা লেখার পরে নিজের লেখাগুলো ভালো করে দেখেন না, যার ফলে কমা পূর্ণচ্ছেদ বানানে অনেক ভুল থেকে যায়। তাই সকলকে অনুরোধ লিখুন, পড়ুন পড়ুন পড়ুন, তারপরে পোস্ট করুন। একদম। সুব্রত দাদা ভাই, আমি বলেছিলাম না, সুব্রত দাদা ভাই সাদাকে সাদা কালোকে কালো বলেন। উনি আমাদের এমন একজন অ্যাডমিন যিনি অকুতভয়ী, কোনো কিছুকে ভয় পান না। তিনি স্পষ্ট ভাষী, মানে স্পষ্ট কথা বলতে ভালোবাসেন, যাকে বলা হয় স্পষ্ট ভাষী। অনেকেই হয়তো এই কথাটা বলতো না, আমরা দেখি ইয়ে করি চলে যায়, কিন্তু উনি আজ অ্যাডমিন হিসেবে ওনার যে কর্তব্য উনি কিন্তু আজকে এখানে পালন করলেন। এবং আমি সুব্রত দাদা ভাইয়ের কথা ধরে সকল কবি বন্ধুদের বলবো, আপনারা কবিতা লিখুন, অবশ্যই লিখবেন, আপনাদের জন্যই সংহতি সাহিত্য পরিবার রয়েছে। খালি পোস্ট করার আগে বারবার পড়ুন, পড়তে পড়তে পড়ুন, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার পড়ুন, পড়ে দেখুন কোথায় কমা দাড়ি সেমিকলন, কোথায় অভাব আছে, কোথায় বসাতে হবে, কিভাবে বসাতে হবে। কারণ একটা কমা দাড়িতে কিন্তু একটা লাইনের মানে বদলে যায়। এবং সর্বোপরি আমি বলি যে এই কমা দাড়ির উপরেই কিন্তু নির্ভর করে পাঠ্যটা। আমি যে কবিতা পাঠ করি, সেই কবিতা যখন আমার কাছে আসে, কোথায় অল্প দাঁড়াতে হবে, কোথায় আস্তে করতে হবে, কোথায় জোরে বলতে হবে, এই যে বাচন ভঙ্গি, এটাও সৃষ্টি হয় কিন্তু কমা দাড়ি সেমিকলনের মধ্যে দিয়ে। কোথায় ড্যাশ হবে, কোথায় মানে ছেদ চিহ্ন হবে, এইগুলো। সুতরাং এইগুলোর দিকে আপনারা অবশ্যই একটুখানি নজর রাখুন। কারণ আমি বলবো যে এইগুলো নজর না রাখলে কবিতার মানটা কিন্তু অনেকটা হারিয়ে যায়। এছাড়া আর কোনো বার্তা আছে কিনা আমি একবার দেখে নিই, তারপরে আরো একটু আপনাদের সঙ্গে কথা বলবো, তারপরে দুটি কবিতা পাঠ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। কারণ দেখতে দেখতে প্রায় 9:14 অতিক্রান্ত, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আমরা ভাষা জানি, আমরা বলি কি, আমরা গর্বিত, আমরা বাঙালি, আমরা বাংলা ভাষা জানি। আজকের দিনে
আমরা বলি একটু স্মার্ট হই কখন, যখন না আমরা একটু ইংলিশটাকে ভীষণভাবে সচ্ছলভাবে বলতে পারি। আবার কোন ছেলে আজকালকার বাবা মাদের বলতে শোনা যায়, আমি আজকে আমার ছেলেটাকে নিয়ে একটা ক্লাসে যাচ্ছি, ওখানে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ পড়ানো হয়, ওই যে ফ্রেঞ্চটা শিখছে, ফ্রেঞ্চ ভাষাটা শিখছে, বা কেউ বলে ওই ডাচ ভাষাটা শিখছে, কেউ বলে শ্রীলঙ্কান ভাষা বা রাশিয়ান ভাষা শিখছে। কিন্তু 34টা ভাষা জানা বাঙালি এই পৃথিবীতে ছিলেন মাত্র 34 বছর। কেউ কি জানেন 34টা ভাষা, বিশ্বের 34টা ভাষা জানা এক বাঙালি এই পৃথিবীতে মাত্র ছিলেন 34টা বছর। জন্ম 12ই আগস্ট 1877, মৃত্যু 30শে আগস্ট 1911। এটা প্রমাণিত। বহু ভাষাবিদ হিসেবে তিনি যে 34 বা কোন সূত্র থেকে পাওয়া যায় যে উনি 35 বা 36টা ভাষাও জানতেন। তিনি এই ভাষায় পৃথিবীতে এই ভাষা হিসেবে, এই ভাষাবিদ হিসেবে পৃথিবীতে কিন্তু দ্বিতীয়। তিনি 16 থেকে 17টা ইউরোপিয়ান ভাষা আর 17 থেকে 18টা এশিয়ান ভাষা শিখেছিলেন মাত্র 34টা বছরে। তার এই ছোটবেলা কাটত মধ্যপ্রদেশের রায়পুরে। তাই ধরে নেওয়া যায় তিনি বাংলাটা তার মাতৃভাষা হিসেবে তো জানতেনই, রায়পুরে থাকার জন্য হিন্দিটাও আগের থেকেই জেনে গেছিলেন। ইংরেজি শিখেছেন স্কুলে। প্রথমে ইউরোপিয়ান ভাষা অর্থাৎ ল্যাটিন শেখা শুরু করেন আন্দাজ 1800, মানে আমাদের আন্দাজ, যারা আমরা এই সাহিত্য চর্চা করছি, যারা খোঁজ খবর রাখি, তারা আমরা খুঁজে পেয়েছি, আমাদের আন্দাজ অনুযায়ী 1894 সালে 17 বছর বয়সে প্রথম উনি ল্যাটিন ভাষা শিখতে শুরু করেন। মানে যদি 1894তে উনি প্রথম ল্যাটিন ভাষা শিখে থাকেন, তাহলে পড়ে থাকলো 17 বছর বয়সে, তাহলে বাকি পড়ে থাকলো তার জীবনের 17 বছর, আর 17 বছর। এই পরের 17 বছর তিনি আরো অন্তত 32টা নতুন ভাষা শিখেছিলেন। অর্থাৎ গড়ে বছরে 2টো করে ভাষা উনি কিন্তু শিখেছিলেন। এই মানুষটি জীবনীকার যিনি ছিলেন, তিনি তার জীবনীকার তিনি লিখেছিলেন বড় বড় অভিধান, অর্থাৎ যেটাকে আমরা ডিকশনারি বলি, বড় বড় অভিধান 2 বা 3 বার পড়লেই তার নাকি মুখস্থ করে ফেলতে পারতেন তিনি। এমন অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী ছিলেন এই মানুষটি। আমি যে এই ছোট্ট যে কথাগুলো বলে যাচ্ছি, ছোট্ট এই রিলে আপনাদের দিয়ে যাচ্ছি, যেটুকু জানালাম সেটা কিন্তু তাকে জানার জন্য কিন্তু যথেষ্ট নয়। আজকে 12ই সেপ্টেম্বর, আপনাদের একটা কথা বলি, আজকের এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে আপনারা রাতের খাবার খেতে যাবেন। খাবার খাওয়ার পরে আপনারা যখন খাটে শুতে যাবেন, মোবাইলটা নিয়ে একটুখানি গুগলে সার্চ করুন। তাকে আরো ভালো করে জানতে পারবেন এবং চিনতে পারবেন। তার আমি এইটুকু বলবো, যার নামে কলকাতায় একটা রাস্তা ছাড়া আর কোনো কিছুই কিন্তু তার কোনো অস্তিত্ব নেই। খালি কলকাতার বুকে সেই মানুষটির নামে একটি রাস্তা রয়েছে, আর কিচ্ছু নেই। তার নাম হরিনাথ দে। শব্দ নিয়ে সংহতি পরিবার খেলা করে, শব্দ নিয়ে শব্দ অন্বেষণ করে, শব্দের খোঁজ খবর করে। সংহতি সাহিত্য পরিবার খালি শব্দ নিয়ে খেলে না,
সংহতি সাহিত্য পরিবার এইসব মহান সাহিত্যিক ও গুণী মানুষদের কদর করে, সমাদর করে এবং আজকের এই সন্ধ্যায় প্রত্যেকটি মানুষকে আন্তরিকভাবে সম্মান প্রদর্শন করে। আজকে এই সন্ধ্যায় সংহতি সাহিত্য পরিবার এই 4 গুণী মানুষের শ্রদ্ধা জ্ঞাপন করলো। আগামী 50তম পর্বে নিয়ে আসবো আরো গুণী মানুষদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। সারদা হালদার লিখেছেন, সুন্দর আলোচনা বিষয়, যথাযথ উপস্থাপনা। ধন্যবাদ। প্রিয় কুমার দাদাভাই এসছেন। প্রিয় কুমার দাদাভাই লিখেছেন, শ্রদ্ধাভাজন, কাজের চাপে অনেক দেরি হয়ে গেল, ক্ষমা প্রার্থনা রইল, তাই এরপর মন দিয়ে অনুষ্ঠান দেখতে মন দিলাম। হ্যাঁ, অনেকটাই শেষ সময় এসছেন দাদাভাই। আমি অনুরোধ করব আজকের অনুষ্ঠানটা আপনি রাতের শেষে আমাদের গ্রুপে, সংহতি সাহিত্য পরিবার গ্রুপের ওয়ালে দেওয়া থাকে, আপনি একবার দেখবেন। জানি না কতটা সমৃদ্ধ করতে পারবো, তবে চেষ্টা করেছি যতটুকু। দেখবেন এবং মন্তব্য করবেন। প্রত্যেককে বলি, আপনাদের মন্তব্য কিন্তু আগামী দিনের পাথেয়। এরই মধ্যে আমাদের মধ্যে এক বিশেষ ব্যক্তিত্ব বলে আমি মনে করি বিশেষ ব্যক্তিত্ব, এটা আমার অভিমত, আমার অত্যন্ত স্নেহের পাত্র, সংহতি সাহিত্য পরিবারের স্নেহের পাত্র, সমস্ত অ্যাডমিন মডারেটরদের স্নেহের পাত্র, আমাদের প্রিয় বিশ্বজিৎ ভাই এইমাত্র আমাদের লাইভে এসছে। আমি জানি ও আজকে সারাক্ষণ কলেজে ছিল, ওদের বোধহয় কলেজে একটি অনুষ্ঠান হচ্ছিল, সেখান থেকে কলেজ ফেরত এসে পৌঁছেই, হয়তো এই মুহূর্তে পৌঁছেই ও আমাদের লাইভে এসছে, কারণ ওর কাছে সংহতি সাহিত্য পরিবার নিজের পরিবার বলেও মনে করে। আপনারা এই সংহতি পরিবারের যে অনুষ্ঠানগুলো হয়, মানে এই লাইভ অনুষ্ঠান, এই ইভেন্টগুলো যে হয়, এই ইভেন্টগুলো প্রত্যেকটা মস্তিষ্ক প্রসূত কিভাবে হবে, কিভাবে সুন্দর করে সাজানো হবে, কে কখন কোন ইভেন্ট চালাবে, এই প্রত্যেকটি জায়গা কিন্তু বিশ্বজিৎ দাস, এই আমার ছোট্ট ভাইটি, সে কিন্তু সর্বদা চেষ্টা করে চলে সংহতি পরিবারকে আরো সমৃদ্ধ করার জন্য। আমি ভাগ্যবান। আমি বারবার বলি যে গুণীর কদর সংহতি পরিবার দেয়। বয়সে ছোট হতে পারে, কিন্তু ওর মতো গুণী মানুষ, গুণী মানে ছেলে বোধহয় এই মুহূর্তে আমি পাইনি। তাই সংহতি সাহিত্য পরিবারের তরফ থেকে বিশ্বজিৎকে জানাই অত্যন্ত ভালোবাসা, কারণ আমার ছোট, ওকে তো শ্রদ্ধা নয়, ওকে শ্রদ্ধার মধ্যে দিয়ে ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। জয়া গোস্বামী নমস্কার জানিয়েছেন। জয়া গোস্বামী বলেছেন, শুভরাত্রি কবি। জয়া গোস্বামী বোধহয় আমাদের এই অনুষ্ঠান থেকে এই মুহূর্তে বোধহয় শুভরাত্রি জানালেন। হয়তো উনি অনেকক্ষণ সময় আমাদের এখানে ছিলেন, অতিবাহিত করলেন সময়, আমরা সমৃদ্ধ হলাম। এবার আমরা চলে যাব, আমরা মানে আমাদের কবিতার শেষ দুটি কবিতা, আমাদের 10টি কবিতা আমাদের মনোনীত হয়েছিল, শেষ দুটি কবিতাতে আমরা চলে যাব। শেষ দুটি কবিতার প্রথম যে কবিতাটি, সেই কবিতাটি হচ্ছে শান্তি গোপাল দাশের লেখা মা। অসহায় মন খুঁজে অনুক্ষণ মায়ের ভালোবাসা, এ জীবনে জানি হবে না তো ধনী, পূরণ হবে না আশা। মা আছে যাদের কত ভাগ্য তাদের, মাথায় মায়ের হাত। আমি হতভাগা, বড়ই হবাগা, বড়ই মন্দ বরাত। শিশু বয়সকালে মা গেল চলে, বুঝিনি তো কিছু, মামা করে ডেকে পড়ে মায়ের বুকে ছেড়েছি মায়ের পিছু। বড় হতে তাই বুঝেছি যে ভাই, হারিয়েছি বহু কিছু। মা বড় ধন, বড়ই আপন, আপোষ হয় না কিছু। 16 লাইনে
সুন্দর করে মাকে বোধহয় এইভাবে বিশ্লেষণ করা বোধহয় অসম্ভব, কিন্তু শান্তিগোপাল দাস দাদাভাই যেভাবে মাকে তার জীবনের বিশ্লেষণ দিয়ে বুঝালেন, সেটা বোধহয় খুব, তার জন্য শুভেচ্ছা আর অভিনন্দন বোধহয় তার জন্য খুব কম হয়ে থেকে যাবে। আমি শেষ কবিতায় যাব এবং তারপরে আমাদের যারা যে কমেন্টগুলো থাকবে কমেন্টগুলো পড়বো। আপনারা যাদের কমেন্ট করার আছে, আপনাদের মতামত জানানোর আছে, আপনারা মতামত জানান। এবং আমি বলে রাখি, আগামী বৃহস্পতিবার 50তম পর্ব, সংহতি সাহিত্য পরিবারের 50তম পর্ব, লাইভ পর্ব, মানে এই ইভেন্টের 50তম, ওই পর্বে আমরা বিশেষ কিছু কবি সাহিত্যিকদের সম্মান জানাবো। আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সংগতির সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাহিত্যে থাকবেন। কবিতাটি, শেষ কবিতা, রবীন্দ্রনাথ হালদারের লেখা মহাজাগতিক জগতের কবিতা সৌর জগৎ। জানি না কে তরে দিয়েছিল মদত, যার অনুপ্রেরণায় কিনা সৃষ্টি হয়েছিল এই সৌরজগৎ। অনেক বিজ্ঞানীরা কয় সৌরজগতে নাকি গ্রহ সংখ্যা হলো 9, কিন্তু আধুনিক মহাকাশ বিজ্ঞান তত্ত্বের বালাই 60। কিছু মহাকাশ বিজ্ঞানীরা বলেন ওটা 9, ওটা হবে 8। আজকের মহাকাশ বিজ্ঞানীরা যে গ্রহের খোঁজ চালাচ্ছে বেঁধে দঙ্গল, সেটা আর কেউ নয়, লাল গ্রহ মঙ্গল। মনুষ্য জগতে শিশুর নিরাপদ খাদ্য যেমন মায়ের বুকের দুধ, ঠিক তেমনি সৌরজগতের আপাত নিরীহ গ্রহ হলো বুধ। কিন্তু সৌরজগতের বৃহত্তম গ্রহ হিসেবে আছে যার খ্যাতি কিংবা জ্যোতি, তিনি আর কেউ নন, বৃহস্পতি। সাঁঝ বেলায় পশ্চিম আকাশে হয়ে সন্ধ্যা তারা, ভোরবেলা পূর্বাকাশে হয়ে উজ্জ্বল ধারা, নাম নিয়ে সন্ধ্যা তারা। একমাত্র গ্রহ যাকে খালি চোখে দেখা যায় কোনো বৈজ্ঞানিক যন্ত্র ছাড়া, তিনি নন মোটেই সন্ধ্যা বা শুকতারা। আর অন্য কোনো পরিচয় নেই শুক্র গ্রহ ছাড়া। বলা হয় দেবতাদের চোখের মণি গ্রহরাজ শনি, কিন্তু এখন নাকি অনেক বিজ্ঞানীরাই কয় শনি গ্রহ নাকি এখন আর কোনো গ্রহই নয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে আনন্দের শহর হলো লাভগাস, তেমনি সৌরজগতের মজার গ্রহ হলো ইউরেনাস। তবে যে গ্রহের জ্যোতিষশাস্ত্রে নেই কোনো গুণ, তিনি হলেন নেপচুন। কাজ নেই যার, বাংলা ভাষায় তাকে বলে জগন্নাথ ঠুটো। ঠিক সৌরজগতে যেমন তেমনি একটি গ্রহ হলো প্লুটো। সৌরজগতের একটি গ্রহ আছে যেটি সকলের নজর কাড়া, কারণ আর কোনো গ্রহেই প্রাণের অস্তিত্ব নেই একমাত্র পৃথিবী ছাড়া। তবে কোন বিজ্ঞানীরা আবার অন্য কথা কয়, তবে সেটা নিতান্তই কাল্পনিক, মোটেই বিজ্ঞানের দ্বারা প্রমাণ সিদ্ধ নয়। তবে কেমন বিশ্বসেরা কবি রবি ঠাকুর বাড়ির রবি, ঠিক তেমনি রবি হলেন সৌরজগতের পিতা, যিনি দিনরাত জ্বলতে থাকেন, ঠিক যেমন জ্বলতে থাকে আগ্নেয়গিরির জ্বালামুখে কিংবা বিরামহীন মানুষের চিতা। অসম্ভব সুন্দর সৌরজগতের ব্যাখ্যা দিয়ে গেলেন রবীন্দ্রনাথ হালদার। রবীন্দ্রনাথ হালদার মহাশয়কে বারবার বলি, সৌরজগৎ নিয়ে আপনি পর্যালোচনা করতে থাকুন, এরপরে আপনার কবিতা আমরা আরো সুন্দরভাবে শুনতে চাই, পেতে চাই। আমি প্রত্যেককে, যাদের কবিতা আজকে 10টি কবিতা এবং একটি বিশেষ কবিতা, জয়া গোস্বামী দিদিভাইয়ের বিশেষ শ্রদ্ধাঞ্জলি কবিতাটি আমি পাঠ করলাম, সকল কলমধারীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সংহতি সাহিত্য পরিবারের তরফ থেকে। আমি দেখে নি আর শেষ কি আর এসছে বার্তা, শেষ বার্তাগুলি পড়ে এবারে বিদায় নেব, কারণ দেখতে দেখতে 9টা 29 আর 1 মিনিট আমার হাতে আছে। কারণ আমাদের
ফেসবুক আমাদের যে লাইভের সময় দেয় 1.5 ঘন্টা, মাত্র 90 মিনিট আমাদের সময় দেয়। ভাদুরী সুব্রত দা লিখেছেন, অর্থাৎ সুব্রত ভাদুরী দাদা লিখেছেন, প্রথমেই ক্ষমা চেয়ে একটা কথা বলছি, কিছু মনে করবেন না। একটু আগে যে বিষয়টি লিখে পাঠালাম ঠিক সেই ঘটনাই ঘটেছে। সারদা বোন লিখেছে যথাযথ, কিন্তু শব্দটি যথাযথ হবে। আবার প্রিয় কুমার দাদা লিখেছেন রইল, লেখাটি হবে রইল, রহিল, রইল বা রহিল। হ্যাঁ, বিষয়টা আসলে সুব্রত দাদা ভাই এখানেও একটা বিষয় হয়ে যায়। এটা যারা সঙ্গে সঙ্গে লেখে এটা অবশ্যই ভুলকে ভুল বলে স্বীকার করাটাই বাঞ্ছনীয়। তবুও বলবো অনেক সময় লেখা হয়, আমরা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে তো চলি, সেই সময় অনেক সময় আমাদের মোবাইলে ইংলিশ টু বেঙ্গলি হয়, বেঙ্গলিতে লেখা হয়, মানে ট্রান্সলেট অফ ওয়ার্ড হয়। সেখানে ওই কে ক এবং কে এইচ খ এবং ক এর খ কে এইচ দেওয়ার জায়গায় হয়তো পাশে জি আছে, জিটা পড়ে গেল, শব্দটাই মানেটা ঘুরে গেল, এইরকম হয়। হ্যাঁ, আপনি যেটা খুব সুন্দর কথা বলেছেন যে এইটা পোস্ট করার আগে আবার পড়বো অবশ্যই, এবং অবশ্যই পড়তে হবে। এই জিনিসটা ভীষণভাবে দরকার, পড়তে হবে, লেখাটা অবশ্যই থাকবে, পড়তে হবে। রেবা ডাকুয়া মিস্ত্রি দিদি ভাই এসছেন, মানে শেষ সময় এসছেন দিদি ভাই, তবুও এসছেন, আমি খুবই আনন্দিত, আপ্লুত। এবং দিদি ভাই লিখেছেন শুভ সন্ধ্যা দাদা ভাই। শুভ সন্ধ্যা দিদি ভাই, আপনাকেও শুভ সন্ধ্যা জানাই। আপনার শরীর কেমন আছে? আপনার মানে কুশল কামনা করি সর্বদা। প্রিয় কুমার দাদা ভাই লিখেছেন শ্রদ্ধাভাজন প্রিয় সুব্রত ভাই, খুব খুশি হলাম ত্রুটিটা ধরিয়ে দেওয়ার জন্য। শুভরাত্রি, ভালো থাকবেন, অন্তহীন শুভেচ্ছা প্রিয় কুমার। দেখুন, কখনো আমি একটা কথা বলবো, আমাদের সংহতি সাহিত্য পরিবারে প্রত্যেকে যারা আছেন প্রত্যেককে বলবো, কেউ যদি কোনো ত্রুটি বা বিচ্যুতি ধরিয়ে দেন, কখনো রাগ বা অভিমান করবেন না। আমাদের শিখতে হবে, কারণ হচ্ছে আমরা যদি আলোচনা সমালোচনা না করি আমরা কিন্তু আমাদেরকে শুধরাতে পারবো না। আমি সবসময় বলি, যেমন প্রিয় কুমার দাদাভাই মানে সুন্দরভাবে এটা বললেন যে ধরিয়ে দেওয়ার জন্য উনি মানে ধন্যবাদ জ্ঞাপন করলেন। তার কারণ হচ্ছে এই ছোট ছোট ভুল কিন্তু একটা সময় হয় যে ওটা বড় ভুলে রূপান্তরিত হয়। আর আমরা এই ছোট ভুলগুলো যদি এখন ধরে ফেলতে পারি, ঠিক করে ফেলতে পারি, আমরা বড় ভুল থেকে বোধহয় আগামী দিনে বেঁচে যাব। এবং আমি সবার কাছে আবার সুব্রত দাদাভাইয়ের কথা ধরে বলি, প্রথমেই ক্ষমা চেয়ে নেওয়ার মতো করে বলি, যদি কেউ সুব্রত দাদাভাইয়ের কথায় বা এই সমালোচনায় যদি দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, তাহলে সংহতি সাহিত্য পরিবারের তরফ থেকে, সুব্রত দাদাভাইয়ের তরফ থেকে, আমার তরফ থেকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টি দেখবেন। সারদা লিখেছে খুব সুন্দর কবিতা ও কবিতা পাঠ। শুভরাত্রি দাদাভাই, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। প্রিয় কুমার দাদাভাই একেবারে সত্যটা সামনে আনার জন্য ভার্গব দাদাভাইকে অনেক ধন্যবাদ। এই যে দেখুন, প্রত্যেকটা মানুষের ভুল হয়। ভুল কিভাবে হয়? কখনো জানতে হয়, কখনো অজান্তে হয়। আমার মনে হয়, আমার যেটুকু বিচার বুদ্ধি বা বিচক্ষণতার মধ্যে দিয়ে আমার যেটা মনে হয়, যে সব সময় আমরা নিজেদের ভুলকে নিজেরা ধরতে পারি না। তো আমাদের কাউকে প্রয়োজন হয়। আমরা স্কুলে যাই শিখতে, সেখানেও শিক্ষকের প্রয়োজন হয়, তারা সঠিক রাস্তা দেখিয়ে দেয় বা ভুলটা ধরিয়ে দেয়। ঠিক সেরকম আমরা প্রতিনিয়ত, আমরা যারা একসঙ্গে আছি, একই পরিবারে আছি, আমাদেরও ভুল হয়, হতে পারে, হবেও। আমরা যদি পরস্পরের ভুল সঠিকটা মানে ভালো মানে মাইন্ডে আমরা যদি নিতে পারি এবং সেটাকে ধরিয়ে দিতে পারি, এবং যার ভুল হচ্ছে সে যদি সুন্দরভাবে খোলা মনে বিষয়টি নিয়ে যদি করতে পারেন, মানে শুধরাতে পারেন, আমি মনে হয় যে এটা
ফলপ্রসূ হবে এবং সংহতি সাহিত্য পরিবার সমৃদ্ধ হবে এখানেই যে প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকে, প্রত্যেকে প্রত্যেকের দৃঢ়তার মধ্যে থাকে। এই বলে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। তারও দিয়েছেন সুব্রত দাদাভাই লিখেছেন শুভরাত্রি, তোটা মন্ডল দাস লিখেছেন ভুল করি তো তাই তো শিখি, একদম সত্যি কথা। এই ভুল ভ্রান্তি, সুখ দুঃখ, রাগ অভিমান সব কিছু নিয়ে, সবার ভালোবাসা নিয়ে সবাইকে বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাহিত্যে থাকবেন। সকলের কাছ থেকে বিদায় নেওয়ার বলা আজকের মতো। আগামী বৃহস্পতিবার ঠিক 8টায় আপনাদের সামনে আসব আমি আবারও শ্রদ্ধাঞ্জলি নিয়ে। বিশেষ বিশেষ মানুষদের বিদায় নিচ্ছি। শুভরাত্রি।